রসমন এফেক্ট অ্যাট ইস্ট বেঙ্গল। এই রসমন এফেক্ট অ্যাট ইস্ট বেঙ্গল এটা একটা ইস্ট বেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট অডিও। এটা মূলত একটা প্রশ্নের ভিত্তিতে তৈরি করা একটা অডিও। এবং আমি আবারও মনে করিয়ে দিই যে এই যে যে ইউটিউব যেই চ্যানেল বলুন বা যেখানে আমি অডিওগুলো আপলোড করেছি, এটা সেই অর্থে সেই ধরনের চ্যানেল নয়। কারণ এখানে আমি কিছু অডিও আপলোড করি জাস্ট বিকজ আমি যেই টুইটার প্ল্যাটফর্মে লেখালেখি করি, সেখানে মাঝে মধ্যে অনেক কিছু একটু বিস্তারিতভাবে বোঝানোর প্রয়োজন পড়ে। কিন্তু সেখানেও সেইভাবে অত লেখার জায়গা থাকে না, কারণ টুইটার অ্যালাউ করে না, বা টুইটারে অডিও খুব বড় আপলোড করা যায় না, 2 মিনিটের বেশি। তো সেই জন্য কী করি, আমি এই ইউটিউবে এখানে আপলোড করি এবং এই লিঙ্কটা আমি শেয়ার করে দিই। তো সেই জন্য এই টুইটার ফোরামে বা ইউটিউবে আপনারা যদি অনেক কমেন্ট করেন, সেই কমেন্টগুলো আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হয় না, কিন্তু একটা কমেন্টের ভিত্তিতে এই ছোট্ট অডিওটা তৈরি করা। কেন ভালো লাগলো যে একজন একটা ভদ্রভাবে একটা প্রশ্ন করলো। দেখুন, আমি সবসময় বলি, আমি ইস্টবেঙ্গল ফ্যানদেরও বলি, বা আমি যেখানে কাজ করি, আমার কাজের সাথে ফুটবলের কোনো সম্পর্ক নেই, একদমই আলাদা। আমি আমার সমবয়সী বা ধরুন আমার থেকে জুনিয়র কারোর সঙ্গে কাজ করার সময় সবসময় বলি যে প্রশ্ন করবে, প্রশ্ন করার মধ্যে কোনো অসুবিধা নেই, প্রশ্ন না করলেই একটা অসুবিধা। যেটা ওই সিনেমাটাতে ওই লাপাতা লেডিসে বললো যে গুরবাক হওয়াটার মধ্যে কোনো প্রবলেম নেই, কিন্তু গুরবাক হয়ে গর্বিত হওয়ার মধ্যে প্রবলেম আছে। মানে ধরুন আপনি কিছু জানেন না, সেটা সমস্যা নয়, কিন্তু আপনি যে জানেন না সেটা নিয়ে যদি আপনি গর্বিত হন, তাহলে একটু প্রবলেম আছে। তো কী প্রশ্ন, প্রশ্নটা আমি আমার আগের অডিওতে বলেছিলাম যে আলেক্স সাজির মতন প্লেয়ারদের নেওয়া উচিত না ইস্টবেঙ্গলের। তো একটা ইস্টবেঙ্গল ফ্যান, একটা ছেলে লিখেছে, দাদা আলেক্স সাজি তো আগের মরশুমে বেশ ভালোই খেললো। এবার আমি কেন আলেক্স সাজিদের নেওয়ার বিরুদ্ধে বলেছি বা নেওয়া উচিত নয় বলেছি, এখনও তো নেয়নি। তার কারণ হচ্ছে, আপনি যদি আলেক্স সাজির খেলাটা দেখেন, আচ্ছা রসমন এফেক্টটা কি একটু বলে দিই, তারপর আলেক্স সাজিতে তো আসছি, কেননা এই অডিওটাই আলেক্স সাজিকে নিয়েই মূলত, বা এই ধরনের প্লেয়ারদের নিয়ে। 1950 সালে জাপানিজ মুভি ডিরেক্টর আকিরা কুরোসাওয়ার একটা মুভি বেরোয়, রসমন। সেটা আপনারা পেয়ে যাবেন, আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন আশা করি, না পেলেও বিভিন্ন ওয়েবসাইটে আছে, পেয়ে যাবেন, এখন পাওয়াই যায়। তো এই মুভিটা তখন আমি ইউএসএতে থাকি, তখন ইউএসএতে গিয়ে আমি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়েছিলাম, এবং তখনকার দিনে নেটফ্লিক্সের অনলাইন স্ট্রিমিং তো ছিল, কিন্তু অনলাইনে খুব বেশি আসতো না, সিডি পাঠাতো ওরা, মেল করতো বাই পোস্ট। আমার মনে আছে আমার 2টো সিডির একটা সাবস্ক্রিপশন ছিল, তো ওরা ওই বাবল র্যাপে করে পাঠিয়ে দিত আমার পোস্টাল অ্যাড্রেসে ইউএসএতে, 2টো করে মুভি, এবং মুভিগুলো দেখে আবার আমি পোস্ট ব্যাক করতাম, ওদের কাছে রিটার্ন পোস্ট থাকতো, মানে ওই এনভেলাপে দিলে অলরেডি প্রিপেড থাকতো, আবার চলে যেত নেটফ্লিক্সের কাছে, আবার নতুন সিডি পাঠাতো। না, আমার কাছে অ্যাট এ টাইম 2টো সিডি থাকতে পারে। তখন আমি এইভাবে রসমন দেখেছিলাম, এখনও মনে আছে, সিডি থেকে মুভিটা এক্সট্র্যাক্টও করেছিলাম। তো রসমনে পরবর্তীকালে একটা কথা বাজারে চাউর হয়ে যায়, রসমন এফেক্ট। আপনারা গুগল করলেই পাবেন রসমন এফেক্ট কি। একই ঘটনা বিভিন্ন লোকের দৃষ্টিভঙ্গিতে বিভিন্নভাবে দেখা যায়, মানে একটা ঘটনা ঘটেছে, ধরুন এই রসমন মুভিটাও তাই নিয়ে, এবং এটাই মুভিটার মজা। একটা ঘটনা ঘটেছে, বিভিন্ন লোক যখন ন্যারেট করছে, তারা সততার সাথেই ন্যারেট করছে, কিন্তু বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে। এটা কিন্তু আমাদের ইতিহাসেও আছে, এই যে অন্ধের হস্তি দর্শন, যেটা আপনার রামকৃষ্ণের কথামৃততে পাবেন, যে একগাদা অন্ধ লোককে বলা হচ্ছে যে তুমি হাতিকে ধরে বলো হাতিটা কেমন। তো কেউ বলছে থাম্বার মতন, মানে সে হাতির পা ধরেছে, কেউ বলছে সাপের মতন, মানে সে হাতির ল্যাজটা ধরেছে। এটা এক প্রকার রসমন এফেক্টই। তো রসমন এফেক্টও অনেকটা ভিজুয়াল ব্যাপারও আছে, মানে একটা ঘটনা লোকে বিভিন্নভাবে দেখছে। সুতরাং কেউ যদি বলে যে দাদা আলেক্স সাজি তো বেশ ভালোই খেললো, সেটা হয়তো ঠিক। আবার ধরুন আমি বললাম যে আলেক্স সাজির মধ্যে জোশ বেশি আছে, হোশ বেশি আছে, শিক্ষা একটু কম আছে, সেটাও হয়তো ঠিক। বা আমার পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে 1-to-1 আলোচনা করা। তো সেই জন্য আমি চাইবো না যে
কোনো তর্ক বিতর্ক হোক বা কারোর সঙ্গে ডাইরেক্ট কোনো তর্কে মেতে যাই। দেখুন, আমি যখন একটা খেলা দেখি তখন খেলাটা একটুখানি আমার যতটা আন্ডারস্ট্যান্ডিং আছে সেই অনুযায়ী আমি বোঝার চেষ্টা করি যে এ কতটা এডুকেটেড খেলা খেলছে। তো আমার দৃষ্টিভঙ্গিতে আমার মনে হয়েছে যে আলেক্স সাজির মতন প্লেয়াররা অনেকটা মানে অ্যাড্রিনালিন ফ্লো, হাই অ্যাড্রিনালিন ফ্লো গিয়ে লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, মানে অনেক কিছু। ধরুন একটা ডিফেন্ডারে, ধরুন শুভেন্দু মান্ডি বলে একটা ছেলে ছিল, ও খেলাটা বুঝতো। তার আগে তো আমাদের ইস্টবেঙ্গলে এসেওছে, মানে ওয়ার্ল্ড কাপ আর বিশ্বকাপ আর জনি অ্যাকোস্টা সুন্দর খেলাটা বুঝতে পারতো, অ্যান্টিসিপেট করতো। অনেকে দেখবেন বলে অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট কথাটা হচ্ছে এটা ফাইনাল আউটকাম, মানে আপনি পুরো মুভমেন্টটা বুঝতে পারছেন। ফাইনালি ইউ অ্যান্টিসিপেট বেসড অন এর আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিং মানে একটা ম্যাচ রিড করা, কোথায় কি মুভ হচ্ছে, আপনার আশপাশে যে প্লেয়াররা রয়েছে তাদের কি পোটেনশিয়াল মুভমেন্ট, তারা কোন দিকে যেতে পারে, পুরো ব্যাপারটাকে বোঝা, এডুকেটেড গেস করা, এবং ফাইনালি আপনার আপনার যে পজিশন হবে, আপনার যে মুভমেন্ট হবে, সেটা নিয়ে একটা এডুকেটেড একটা অ্যাকশন নেওয়া। তো এই ব্যাপারটা আমি আলেক্স সাজির মধ্যে সেই অর্থে দেখিনি। এবং আলেক্স সাজি একদমই অল্প বয়সী ছেলেও নয়। এবার আলেক্স সাজি কি ভবিষ্যতে এডুকেটেড হতে পারে? হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু ওকে এডুকেটেড করবে কে? কারণ আমাদের যেই কোচরা রয়েছে, ধরুন কুয়াদ্রাত, সে আমি বারংবার বলেছি। গতকাল দেখছি বেশ কিছু একজন ফ্যান দেখলাম বিশেষ করে, সে খুঁজে খুঁজে বার করেছে যে কুয়াদ্রাতে সেই ধরনের অভিজ্ঞতা নেই। এইটা আরও আগে বার করা উচিত ছিল ইস্টবেঙ্গল ফ্যানদের। যাকে দেরিতেই না হয় বোধোদয় হলো। আপনার যে কুয়াদ্রাত কোচ, তার কিন্তু দেশের বাইরে ইউথ ডেভেলপমেন্টের অভিজ্ঞতা নেই, আর হেড কোচ হওয়ারও অভিজ্ঞতা নেই। তো কুয়াদ্রাত ওই জন্য ইয়াং প্লেয়ারদের গ্রুম করতে গিয়ে একটু মুশকিলে পড়বে, এবং পড়ছে। আপনারা দেখেছেন যে চুঙ্গাকে নিয়ে নাজেহাল অবস্থা এখন। কুয়াদ্রাত ইগরকে দোষ দিচ্ছে যে চুঙ্গার গ্রোথ হচ্ছে না বলে, বলছে ইগর নাকি ওর খেলা ভুলিয়ে দিয়েছে। মাহেশেরও একই অবস্থা। মাহেশ দেখছেন, ওর মাহেশ স্টিফেন আন্ডারে যা খেলেছিল তার থেকে বেশ বাজে খেলেছে, অনেকটা খেলা পড়ে গেছে। মাহেশ, চুঙ্গা, যারা ধরুন এখনও এস্টাবলিশড নয়, তাদের খেলা পড়ে গেছে। তো আপনি যদি ধরুন এইসব আলেক্স সাজিদের মতন প্লেয়ারদের নিয়ে আসেন অন্য আইএসএল টিম থেকে, তাদেরও কিন্তু এরকম হাল হওয়ার ভীষণই সম্ভাবনা আছে। এবং ওই যে আমি বললাম, আমি এইটা নিয়ে বেশি তর্ক বিতর্ক করতে চাই না, কিন্তু এটা ভালো লাগলো যে একজন ভদ্রভাবে প্রশ্ন করলো। আপনারা দেখবেন যে আমাদের মানুষদের মধ্যে একটা দ্বিচারিতা আছে। আমরা বাস্তবিক জীবনে একরকম ব্যবহার করি এবং আমরা ডিজিটাল লাইফে অন্যরকম ব্যবহার করি। তো আমি কলকাতায় গিয়েছিলাম কিছুদিন আগে, তখন ওই বার পুজোর সময় গিয়েছিলাম মাঠে। তো একটা পরিচিত একটা ইস্টবেঙ্গল ফ্যানের, দুটো ফ্যানের সাথে ছিলাম আমি। তো সেই ফ্যানের আর একজন পরিচিত, সে বলছে, এই তোমার এই বন্ধুটা, মানে তাকে পরবর্তীকালে শুনেছি বলছে, এই তোমার এই বন্ধুটা ওই চ্যাটফর্মটা চালায় না, এই ধরনের প্রশ্ন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হয়তো অনলাইনে পেলে হয়তো দুটো গালমন্দ করে দিত, কিন্তু বাস্তব জীবনে করার সাহস পেল না। তো আমি চাই মানে ডিজিটাল লাইফটাও যাতে একটু বাস্তব জীবনের ধারে কাছে হয়। ওই জন্য এই এই আপনার এই ইউটিউবের এই ফোরাম, এই চ্যানেলটা বলুন, বা অ্যাকচুয়াল যেখানটা আমি অ্যাক্টিভ থাকি, ইন্টারাক্ট করি, যেই টুইটার ফোরামে, সেখানে কোনো প্রকার অসভ্যতা আমি দেখলে সাথে সাথে তাকে ব্লক করে দিই। পার্মানেন্টলি ব্লকড। আমার পক্ষে সম্ভব নয় তা কাউকে ইভ্যালুয়েট করা। আপনি যদি অসভ্য আচরণ করেন, আমি সাধারণত সঙ্গে সঙ্গে তাকে ব্লকড করে দিই। তো ভালো লাগলো যে আপনি প্রশ্ন করলেন, কি একজন প্রশ্ন করলো, এবং আমি চেষ্টা করলাম কিছুটা প্রশ্নের উত্তর দেওয়া। দেখুন, এই নিয়ে বেশি তর্ক করে লাভ নেই, কেননা আমি যেখানে টুইটারে লিখি সেখানে এর আগে অনেক এই নিয়ে আলোচনা হয়েছে। জেসিনকে নিয়ে একসময় ইস্টবেঙ্গল ফ্যানরা পাগল ছিল, জেসিন নাকি একদম বাইচুংয়ের মতন কিছু করে দেবে। জেসিন, তার আগের বছরে ছিল হিমাংশু জাংরা, তারপর অতুলকে নিয়ে। তো একটা সময় মনে হলো এই রসমন এফেক্টই ভালো, মানে আমি যা দেখছি আমার কাছে রাখি, প্লাস যদি আমার মতন কেউ দেখতে পায় খুবই ভালো, আর যারা অন্যরকম দেখছে তারা তাদের মতন দেখুক। আলটিমেটলি কিন্তু সবাই গিয়ে একই জিনিস দেখবে ফাইনালি। তো সেই জন্য একটা সময় আমি আর পাবলিককে বোঝানো ছেড়ে দিলাম যে জেসিন কেমন, অতুল কেমন, আপনার এই ছেলেটা কেমন, হিমাংশু জাংরা। সময় সবাইকে
ফাইনাল ট্রুথটা দেখিয়ে দিল, আর রসমন এফেক্টটা রইল না, মানে সবাই একই ঘটনা শেষমেশ দেখতে পেল। তো এখন আপনার বলবেন আমান বিষ্ণু, বলে দিয়েছি আমান বিষ্ণুও একই হাল হবে, দেখে নেবেন। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে ইস্টবেঙ্গলের উচিত, যেহেতু কোয়াদ্রাত বিনোর মতন লোকরা রয়েছে এই মুহূর্তে দায়িত্বে, যে একদম এস্টাবলিশড ইন্ডিয়ান নেওয়া, নয়তো না না নেওয়াই ভালো। মানে এস্টাবলিশড ইন্ডিয়ান মানে যারা ইন্ডিয়ান ন্যাশনাল টিমে রয়েছে, যাদের ক্ষেত্রে কোয়াদ্রাত এরা বলার সুযোগ পাবে না যে এর খেলা ভুলে গেছে, কেননা এদের গ্রুম করার ক্ষমতা নেই কোয়াদ্রাতে। তো আপনাকে কিন্তু কোয়াদ্রাতকে একদম এস্টাবলিশড ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ারই দিতে হবে, কেননা আপনি এটা প্রত্যাশা করবেন না যে কোয়াদ্রাত তাদের গ্রুম করতে পারবে। মানে তারা যাতে নিজেদেরকে গ্রুম করতে পারে বা নিজেদের দেখভাল করতে পারে, এরকম সুপ্রতিষ্ঠিত ভারতীয় দলের ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে কিন্তু ইস্টবেঙ্গলের আনা উচিত। এবং আমি যেটা আমার আগের অডিওতে বলেছি, যে আপনি ধরুন কোনো সদ্য হয়তো অখ্যাত বা একদম আনপ্রিপেয়ার্ড প্লেয়ার, স্থানীয় প্লেয়ার নিতেই পারেন। কারণ স্থানীয় প্লেয়ারদের ক্ষেত্রে একটা সুবিধা আছে যে এরা কিন্তু ম্যাক্সিমাম কোনো লোকাল কোচিং সেন্টার থেকে উঠে এসেছে। তো তাদের কিছু স্থানীয় কোচের সাথে এখনও কানেকশান আছে। যেমন ধরুন সৌভিকের সাথে ওর ছোটোবেলার কোচ রঞ্জনের কানেকশান আছে। তো সৌভিক রোজ খেলার পর ওর ব্যক্তিগত যে ছোটোবেলার কোচ রঞ্জন, তার সাথে আলাপ আলোচনা করে। সেরকমই ইস্টবেঙ্গলে যেসব বাকি স্থানীয় বাঙালি প্লেয়াররা আছে, এরা কোনো না কোনো স্থানীয় কোচিং ক্যাম্প থেকে উঠে এসেছে। যেমন উত্তরপাড়া নেতাজি ব্রিগেড থেকে আপনার গৌরব ছেলেটা উঠে এসেছে, গোলকিপার। তো এদের কিন্তু একটা অবলম্বন আছে। দুমদাম তো কোয়াদ্রাত ছুটি দিয়ে বাড়ি চলে যায়, যেহেতু ওর ফ্যামিলি রিলোকেট করেনি ইন্ডিয়াতে, তো ও ছুটি পেলেই বাড়ি চলে যায়। ও যে খামতি আছে, ও যে সময় ধরুন এখন তো আরআইপিএল চলছে, ও যে এখন গৌরবদের ট্রেনিং দেবে, সায়নদের ট্রেনিং দেবে, শ্যামলদের ট্রেনিং দেবে, সেসব বালাই নেই, বাড়ি চলে গেছে। মানে এই শ্যামল সায়ন এরা তো আইএসএল স্কোয়াডে আছে, আগামী দিনও থাকবে। তো এদের যে ইন্ডিয়াতে থেকে দাঁড়িয়ে থেকে কোচিং করবে, সেসব বালাই নেই। কোয়াদ্রাত দেশে চলে গেছে, তো বোঝাই যাচ্ছে কোয়াদ্রাত গ্রুমিং থেকে পালায়, কেন গ্রুমিং জিনিসটা আসেও না। তো সেই জন্য বলা যে আপনি যদি ওরকম অ্যালেক্সা যে ওই ধরনের প্লেয়ারকে আনেন, তাদের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। আর তার সাথে সাথে আপনার কোয়াদ্রাত কান্নাকাটি করবে, এ খেলা ভুলে গেছে, ও এই ও সেই এসব করতে থাকবে। তো বেস্ট হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ারকে নিন। আজকে দেখছি সকালে ঘুম থেকে ওঠার পর বিভিন্ন খবর কাগজে সেরকমই বলা হচ্ছে যে ইস্টবেঙ্গল চেষ্টা করছে কিছু ন্যাশনাল টিমের প্লেয়ারকে নেওয়া। আমি আমি বলবো সেটাই করা উচিত। হাবিজাবি মাঝারি মানের কিছু প্লেয়ারকে নেবেন, আনকোড়া প্লেয়ারকে নেবেন অন্য আইএসএল ক্লাব থেকে, টাকাটা নষ্ট হবে, তার সাথে সাথে কোয়াদ্রাতে নাকি কান্না শুনতে হবে। তার চেয়ে বেস্ট হচ্ছে আপনি অন্তত দুটো ন্যাশনাল টিমের প্লেয়ার নিন, যারা অ্যাক্টিভ ন্যাশনাল টিম, মানে 10 বছর আগে সেরকম নয়, দুটো অন্তত নিন। তাহলে তার সাথে বিদেশি টিদেশি মিলিয়ে মোটামুটি কিছু একটা করা যেতে পারে নেক্সট সিজনে। সুপার সিক্সে না হলেও মোটামুটি কিছু একটা হয়তো হব, 7th 8th কিছু একটা হব। তো সেটাই বলার, আর ওই রসমন এফেক্টটা বলার চেষ্টা করলাম। আর আরও একবার বলবো, প্রশ্ন আপনারা করতেই পারেন, টুইটারে করলে সুবিধা হয়, আর এখানে করলে করবেন। আমি চেষ্টা করব, সঙ্গে সঙ্গে তো উত্তর দেওয়া সম্ভব না, কারণ এটা কোনো ইন্টারাক্টিভ চ্যানেলও নয়। তো পরবর্তী কোনো অডিও করার সময় চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আবারও বলছি, উল্টোপাল্টা অসংলগ্ন যদি কথাবার্তা বলেন, তো কমেন্ট ডিলিটের সাথে সাথে হয়তো আপনাকে ব্লক করে দেবো, কেননা আমার অত সময় নেই, সত্যি বলছি, যে বসে বসে একে মনিটরিং করব, ওর পার্সোনাল বিহেভিয়ার মনিটরিং করব। দেখবো কোনো অসভ্য কমেন্ট করেছেন, সাথে সাথে মানে কমেন্টের সাথে সাথে আপনাকেও ব্লক করে দেওয়া হবে। সকলে ভালো থাকবেন।